বুথ স্তরের একটা বিজেপি কর্মীও জানে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবার এবং তার সরকার, তার দল সমস্যায় পড়ে এমন কোনো কাজ করবেন না। মোদী এবং অমিত শাহ যে কী করছেন, এই সিবিআই এবং ইডি এবং কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্তে দুর্নীতির পক্ষে যে তথ্য প্রমাণগুলো উঠে আসছে, এগুলো তারা সংগ্রহ করছেন, তাদের কাছে রেখে দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করছেন সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বি টিম হিসেবে কাজ করতে। সর্বভারতীয় বিজেপি এবং পশ্চিমবাংলার বিজেপি সর্বতোভাবে মমতা ব্যানার্জির পাশে ছিলেন, মমতা ব্যানার্জিকে সমর্থন করেছেন, মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়িয়েছেন। কাজেই এই ধ্বংসযজ্ঞে তারাও তো একটা শরিক। বিজেপি কিন্তু অনেক বিল রাজ্যসভায় কিন্তু আটকে যেত যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দিত। এই যে 67টা বিল পাশ করিয়ে নিতে তৃণমূলের যেই অপার সাহায্য, এটা তো কোনো ওই শ্রমিক ভট্টাচার্য দিতে পারবেন না। এই বিজেপির রাজ্য সভাপতি বলুন বা পূর্বতন রাজ্য সভাপতি বলুন বা শুভেন্দু অধিকারী বলুন, এদের গুণগত মান এবং বুদ্ধিবৃত্তি সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। কি বলেন যে ওই রাজনাথ সিংয়ের পরামর্শেই নাকি তিনি ওই অনশনের নাটকটা করেছিলেন। তিনি যে খেয়ে দিয়ে অনশন করেছিলেন এটা তো দীপক ঘোষ তার বইয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে গেছেন। তা যাই হোক, খেয়ে অনশন একটা অনশন আমরা জানতে পেরেছি। শুভেন্দু অধিকারী তিনি তো এই ধ্বংসযজ্ঞের একদম মহানায়ক আরেকজন। তিনিও যতদিন তৃণমূলে ছিলেন 2020 অবধি একবারে সিঙ্গুর আন্দোলন ঠিক আছে। আর যেই বিজেপিতে এখন গান গাইতে এসছেন, এখন বলছেন না এটা ভয়ঙ্কর ভুল হয়েছে, মমতা একবারে। মমতা কেন, তুমিও তো ছিলে। মোদিজির পক্ষে মিথ্যাচারণ করা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এতে তো কোনো বাধা ছিল না। তো উনি তো মিথ্যাও প্রতিশ্রুতি দিতে পারতেন যে হ্যাঁ সিঙ্গুরে আমি করব। সিঙ্গুরে শিল্প স্থাপনের ব্যাপারে বা পশ্চিমবাংলার উন্নয়নের ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ নয়, মানে উৎসাহী নয়। বরঞ্চ বিজেপি সার্বিকভাবে একটা বাঙালি বিরোধী পার্টি। একের পর এক ছেলেকে, পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়। এই যে 100 দিনের কাজটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তৃণমূল দুর্নীতি করেছে, একদম ঘটনা। কিন্তু তৃণমূল দুর্নীতি করেছে, তুমি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কী করলে? কটা তৃণমূল নেতাকে তুমি জেলে পড়লে? তোমার তো ক্ষমতা ছিল, কারণ এটা কেন্দ্রীয় প্রকল্প। তুমি 100 দিনের কাজটা বন্ধ করে দিলে। ক্ষতি হলো কারা? 2022 থেকে আজ পর্যন্ত গরিব মানুষগুলো এই 100 দিনের কাজের সুযোগ পেল না। বিজেপি আদতে পশ্চিমবঙ্গ বিরোধী বাঙালি বিদ্বেষী একটা পার্টি। তেল, ভেল, রেল, এত কারখানা তা সিঙ্গুরতে একটাও করতে পারতেন না। কাজেই বিজেপি কলকাতার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উন্নয়নে আদৌ আগ্রহী নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরে এলেন, সভা করলেন। সেই সভায় বহু মানুষ টাটার কারখানার যে মডেল, সেই মডেল তৈরি করে আনলেন। উচ্ছ্বাস তো চরম লেভেলে পৌঁছালো। এই বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী মোদী, অর্থাৎ এই টাটার কারখানা নিয়ে তেমন কোনো বার্তা কিন্তু দেননি। কীভাবে দেখছেন? দেখুন, মানুষ তো এমনি এমনি ওই টাটার কারখানার মডেল তৈরি করে নিয়ে ওখানে যায়নি। মানুষকে বিজেপির রাজ্য সভাপতি, তারপরে পূর্বতন রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারীর মতো নেতারা গত কয়েকদিন ধরে একেবারে মানে প্রচার মাধ্যমে এমন একটা আওয়াজ তুলে দিয়েছিলেন যে তারা সিঙ্গুরে একদম মানে টাটাদের ওই কারখানার জমিতে টাটাদের নিয়ে এসে শিল্প করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণা করবেন। এই প্রচারটা কিন্তু তারা করেছিলেন, কোনো বিরোধী দল বা কোনো সংবাদ মাধ্যম বা কেউ কিন্তু করেনি, বা মানুষ কিন্তু এমনি এমনি হয়নি। তারা করে মানুষকে ওই জনসভায় নিয়ে গিয়েছিলেন। এবার মুশকিল হচ্ছে যে এই বিজেপির রাজ্য সভাপতি বলুন বা পূর্বতন রাজ্য সভাপতি বলুন বা শুভেন্দু অধিকারী বলুন, এদের গুণগত মান এবং বুদ্ধিবৃত্তি সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আজকে বুথ স্তরের একটা বিজেপি কর্মীও জানে যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবার এবং তার সরকার, তার দল সমস্যায় পড়ে এমন কোনো কাজ করবেন না। প্রত্যেকে জানে যে এখানে পশ্চিমবাংলায় সিবিআই, ইডি এই সমস্ত কেন্দ্রীয় সংস্থার যে তদন্ত, তাতে যে জেনারেল কনসেন্ট সেটা পশ্চিমবঙ্গ সরকার প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু মহামান্য আদালত এই ক্ষতিটা পুষিয়ে দিয়েছে। মহামান্য আদালতের নির্দেশে মুড়ি মুরকির মতো তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকার, তার তৃণমূলের পরিবার, তাদের বিরুদ্ধে মুড়ি মুরকির মতো দুর্নীতির বিরুদ্ধে সিবিআই, ইডি তদন্তের নির্দেশ হয়েছে। এবং 2012 সাল থেকে, সেই কবে সারদার নির্দেশ নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্ট থেকে আব্দুল মান্নান আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারপর থেকে সারদা, নারদা, ওই রোজ ভ্যালি অ্যালকেমিস্ট, তারপরে প্রয়াগ থেকে শুরু করে কয়লা, গরু, বালি কেলেঙ্কারি, নিয়োগ কেলেঙ্কারি, সমস্ত কিছুর সিবিআই এবং ইডি তদন্ত হচ্ছে। এবং আজকে সাধারণ মানুষ বুঝে গেছে যে এই ইডি বা সিবিআই তদন্তে আদৌ যারা অপরাধী, যারা দুর্নীতি করেছে তাদের কোনো শাস্তি হবে না। নিয়োগ কেলেঙ্কারি বলুন, সমস্ত জায়গায়। তা মোদী এবং অমিত শাহ যে কী করছেন,
এই সিবিআই এবং ইডি এবং কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্তে দুর্নীতির পক্ষে যে তথ্য প্রমাণগুলো উঠে আসছে এগুলো তারা সংগ্রহ করছেন, তাদের কাছে রেখে দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করছেন সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বি টিম হিসেবে কাজ করতে। এখন বলবেন বিজেপির বি টিম হিসেবে কীরকম কাজ করছে? দেখুন, 6টা রাজ্যে ঠিক নির্বাচনের আগে তৃণমূল দল খুলে ফেললো। এখন আপনি বলবেন যে একটা আঞ্চলিক দল সে কি অন্য রাজ্যে সংগঠন করবে না? নিশ্চয়ই করবে। কিন্তু মজার ব্যাপার দেখুন, সেখানে তারা ঠিক নির্বাচনের আগে তৃণমূলের শাখা খুললো সেখানে, এবং ব্যাপক প্রচার হলো, প্রচুর অর্থ খরচ করে ব্যাপক প্রচার হলো, এবং প্রচার হওয়ার ফলে কংগ্রেসের ভোট কিছুটা কাটলো এবং বিজেপি ক্ষমতায় ফিরে এলো, এবং যেই বিজেপি সরকার গঠন করলো ওই 6টা রাজ্যে কিন্তু তৃণমূল দল গুটিয়ে চলে এলো। তাহলে যদি তাদের ভিন রাজ্যে সংগঠন করার উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু তারা ওই সব রাজ্যে সংগঠনটা রাখতো। ইলেকশনে হেরে গেছে তো কী হয়েছে, তা কিন্তু তারা রাখেনি। অর্থাৎ তাদের লক্ষ্যটাই ছিল যে ওখানে তৃণমূলের দল তৈরি করে যে কোনোভাবে হোক কংগ্রেসকে হারানো এবং বিজেপিকে জেতানো। এখন এইটা কোনো সুকান্ত মজুমদার, কোনো শুভেন্দু অধিকারী, কোনো দিলীপ ঘোষ, কোনো ওই কি বিজেপি যিনি বর্তমান সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, কেউ দিতে পারবেন না। আবার দেখুন, 2014 থেকে আজ পর্যন্ত 67টা জনবিরোধী বিল লোকসভায় পাশ করিয়েছেন মোদী সরকার, এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখুন যে তৃণমূল কিন্তু বিভিন্ন অজুহাতে ওয়াক আউট করেছে, সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছে, বিশাল বিশাল ভুগনি দিয়েছে, কিন্তু যেই ভোটাভুটির সময় হয়েছে তারা ওয়াক আউট করে চলে গেছে, ভোটটা বিজেপির বিরুদ্ধে দেয়নি। এখন যার ফলে বিজেপি কিন্তু অনেক বিল রাজ্যসভায় কিন্তু আটকে যেত যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দিত। এই যে 67টা বিল পাশ করিয়ে নিতে তৃণমূলের যেই অপার সাহায্য, এটা তো কোনো ওই শ্রমিক ভট্টাচার্য দিতে পারবেন না। তারপরে দেখুন, সারা ভারতবর্ষে সবাই জানে যে বিজেপি সরকারের বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সর্বভারতীয় স্তরে, তাকে যদি হারাতে হয় অবিজেপি দলগুলোকে, বিজেপি বিরোধী দলগুলোকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সারা জীবন চেষ্টা করে গেলেন যে অকংগ্রেসি অবিজেপি একটা থার্ড ফ্রন্ট তৈরি করবেন। মূল উদ্দেশ্যটা কি, যে বিজেপি বিরোধী যে ভোট সেই ভোটটা যাতে দুভাগ হয়ে যায়, এক ভাগ কংগ্রেস নেতৃত্বাধীন জোট পায় আর এক ভাগ ওই তথাকথিত তৃতীয় ফ্রন্ট পায়। এটা তো যে কোনো একটা ক্লাস 3-4 ছেলেও বুঝতে পারবে যে বিজেপি বিরোধী ভোটটাকে দুভাগ করে দিয়ে বিজেপির ক্ষমতায় আসাটাকে সুনিশ্চিত করার একটা লক্ষ্য। তা বিভিন্ন আঞ্চলিক দলগুলো এই মানে কায়দাটা বুঝে গিয়েছিল, সেই জন্য তারা তাকে পাত্তা দিচ্ছিল না। তখন তিনি ইন্ডিয়া জোটে ঢুকলেন, এবং কংগ্রেসও দেখলো যে এ যদি একটার পর একটা রাজ্যে এরকমভাবে সংগঠন খুলে যদি কংগ্রেসকে হারিয়ে দেয় তাহলে তো আর কোনো রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব থাকবে না। সে কারণে তারাও কিন্তু নিমরাজি হয়ে নিল। কিন্তু ইন্ডিয়া জোটে গিয়ে দেখুন মমতা ব্যানার্জির ভূমিকাটা কিন্তু, তারা কিন্তু সব সময় জোটে এমন একটা মানে কলহর পরিবেশ আনছে, এমন একটা প্রস্তাব দিচ্ছে যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা করতে হবে, রাহুল গান্ধী নেতা হবে না। যে কোনো মানুষ বলবেন সর্বভারতীয় দল দুটো, বিজেপি আর কংগ্রেস, কাজেই বিজেপির বিরুদ্ধে কোনো জোট হলে তার নেতৃত্ব কোনো একজন কংগ্রেস নেতাই দেবেন, সেটা কোনো আঞ্চলিক দলের নেতা দেবেন না। অর্থাৎ এইভাবে কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে একটা গোলমাল পাকাচ্ছেন উনি, এবং ইন্ডিয়া জোটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিচ্ছেন। আর একটা সবথেকে বড় কথা, পশ্চিমবাংলা হচ্ছে একমাত্র রাজ্য যে রাজ্য কেন্দ্র সরকার যখনই কোনো জনবিরোধী বিল আনছেন, যখনই কোনো পদক্ষেপ করছেন, সবার আগে সেটা কিন্তু প্রয়োগ করছেন। আপনারা দেখুন এই সাম্প্রতিককালে ওয়াক আপ যে বিল এসছে, মমতা ব্যানার্জি একদম মাঠে ময়দানে ফাটিয়ে দিয়েছেন, কিন্তু দেখুন সরকারি নির্দেশে কিন্তু ওয়াক আপের যে ওই নতুন আইন মেনে যে পোর্টাল তৈরি করার কথা সেটা তৈরি করে দিয়েছেন। আবার দেখুন সিএর উনি বিরুদ্ধে, একবারে দারুণ, যখন সিএ নিয়ে ভোটাভুটি হলো লোকসভায় তখন কিন্তু ওনার এমপিরা নেই, অনেক এমপি গড়হাজি। অর্থাৎ মাঠে ময়দানে আমি বিজেপির বিরুদ্ধে চেঁচাবো, কিন্তু কংগ্রেস মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে বিজেপিকে আমি সবসময় সহায়তা করব। কাজেই এই কারণে মোদি বা মমতা পশ্চিম বাংলায় মমতার অসুবিধা হয় এরকম কিছু চান না। এবার এই সিঙ্গুরের কারখানা নিয়ে, সিঙ্গুরের এই শিল্প স্থাপন নিয়ে বিজেপি সরকারের অবস্থানটা কি, নরেন্দ্র মোদীর অবস্থানটা কি? 2014 সালের এপ্রিল মাসে নরেন্দ্র মোদী একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকারে বললেন, এখন যখন আমি গুজরাটের বাইরে তাকাই তখন আমার মাথায় সিঙ্গুরের জন্য একটা ভাবনা আছে। তো এই কথায় ভয়ঙ্কর উৎসাহিত হয়ে মোদিজি তারপরই প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে সিঙ্গুর শিল্প বিকাশ এবং উন্নয়ন কমিটি তারা 2014 সালের 28শে জুলাই নরেন্দ্র মোদীকে একটা চিঠি দিলেন যে আপনি তো এই কথা বলেছিলেন যে সিঙ্গুরের এও আপনার ভাবনায় আছে,
তা আপনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, তা দয়া করে সিঙ্গুরে সেল, রেল বা ভেলের কোনো কারখানা সরকারি বা টাটাদের আবার ফিরিয়ে এনে বা অন্য কোনো শিল্পগোষ্ঠীর একটা কারখানা সিঙ্গুরে তৈরি করুন। সে চিঠির কোনো উত্তর কিন্তু নরেন্দ্র মোদীর দপ্তর দেননি। তারপরে লকেট চট্টোপাধ্যায়, তিনি কিন্তু এমপি হয়েছিলেন, মানুষ তাকে ভোট দিয়েছিল। কেন ভোট দিয়েছিল? তিনি প্রচার করেছিলেন যে তিনি যদি সাংসদ হন তাহলে কিন্তু সিঙ্গুরে তিনি কারখানা ফিরিয়ে আনবেন, শিল্প স্থাপন করবেন, কিন্তু তিনি কিছু করেননি। তা শেষকালে 2019 সালের 9ই জুলাই তিনি লোকসভায় একটা প্রস্তাব দেন সরকারের কাছে যে সিঙ্গুরের জমি নিয়ে কী ভাবছে সরকার। সেখানে একদম সরাসরি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের তৎকালীন প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি তিনি বলেন, সিঙ্গুরের টাটা প্ল্যান্টের জমিতে কোনো শিল্প গড়ে তোলার কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ সরকারিভাবে বিজেপি সরকার সিঙ্গুরের ওই প্রকল্প জমিতে কোনো শিল্প স্থাপনের উদ্যোগী নয়। তা কাজেই বিজেপির তো এটা সরকারি সিদ্ধান্ত। এবার মজার ব্যাপার হচ্ছে যে কোন বিজেপি সিঙ্গুরে শিল্প স্থাপন করতে চায়। আপনি সিঙ্গুরে এই যে ধ্বংসযজ্ঞ হয়েছে, সিঙ্গুরের যে কারখানা 52টা অনুসারী শিল্প, একটা উপনগরী পুরো ধ্বংস করে সানন্দায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু আপনি যদি শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দেন বা সমালোচনা করেন সেটা কিন্তু সঠিক হবে না। আপনি দেখুন ওই 2006 সালের 4ঠা ডিসেম্বর ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিনের অনশন শুরু করেছিলেন। তা তখন 4ঠা ডিসেম্বর তিনি শুধু অবস্থানে বসেছিলেন। তখন কিন্তু বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং তিনি এসেছিলেন, এসে মমতার ওই শিল্প তাড়ানোর আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। আপনারা সমাজ মাধ্যমে তার বক্তব্য পেয়ে যাবেন। এবং অনেকেই বলেন যে ওই রাজনাথ সিংয়ের পরামর্শেই নাকি তিনি ওই অনশনের নাটকটা করেছিলেন। তিনি যে খেয়ে দিয়ে অনশন করেছিলেন এটা তো দীপক ঘোষ তার বইয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে গেছেন। তা যাই হোক, খেয়ে অনশন একটা অনশন আমরা জানতে পেরেছি, মানুষ তো যত জানার তো কোনো শেষ নেই, আমরা জেনেছি। কিন্তু সেটাও নাকি শুনি ওই রাজনাথ সিংয়ের প্রস্তাব মতোই তিনি অনশন করেছিলেন। এবং এই পুরো ধ্বংসযজ্ঞে সর্বভারতীয় বিজেপি এবং পশ্চিমবাংলার বিজেপি সর্বতোভাবে মমতা ব্যানার্জির পাশে ছিলেন, মমতা ব্যানার্জিকে সমর্থন করেছেন, মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়িয়েছেন। কাজেই এই ধ্বংসযজ্ঞে তারাও তো একটা শরিক, তারাও তো একটা কারিগর। তা আজকে তারা বলছে সিঙ্গুরে শিল্প স্থাপন করতে চান। এখন মজার ব্যাপার কি জানেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরের মাস্টারমশাই, আমিও তার ছাত্র। তিনি 20 বছর এমএলএ ছিলেন, সিঙ্গুরের জন্য কিছু করেছেন, এটা অতি বড় রবীন্দ্রবাবুর ভক্তও বলবেন না। তিনি নিজেরটুকু দেখেছেন, কিছু চাকরি বাকরি দিয়েছেন, এমনকি তার বাড়ি অন্য জায়গা বাদ দিন, তার বাড়ি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটার জন্য এক কোদাল মাটি উনি ফেলাবার ব্যবস্থা করেননি। তো যাই হোক, তা তিনি 20 বছর এমপি থাকার পর তৃণমূল তাকে বলল যে আমি তোমাকে আর টিকিট দেবো না। তিনি সঙ্গে সঙ্গে বিজেপিতে চলে গেলেন এবং গিয়েই বললেন যে সিঙ্গুরে এই আন্দোলন একটা সর্বনাশায় এবং আমরা তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগটাকে ছিনিয়ে নিয়েছি, পশ্চিমবাংলার শিল্প স্থাপনের সম্ভাবনা শেষ হয়ে গেছে। কিন্তু ওই ধ্বংসযজ্ঞের যে মূল কারিগর সেটা তো তিনি শিক্ষক হিসেবে ছাত্ররা তার কাছে গিয়েছিল, গিয়ে বলেছিল যে মাস্টারমশাই আপনি সর্বনাশ করবেন না, এই শিল্পটা হলে আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে, এখানে ব্যাপকভাবে আরও অন্যান্য শিল্প আসবে, আপনি এই সর্বনাশ করবেন না। তখন তো উনি শোনেননি, 20 বছর ধরে সর্বনাশ করে গেলেন। আর যেই তাকে টিকিটটা দেওয়া হলো না এমএলএ, তিনি বিপ্লবী হয়ে বললেন যে আমি খুব খারাপ হয়েছে এবং বিজেপি সিঙ্গুরে শিল্প আনবে। শুভেন্দু অধিকারী তিনি তো এই ধ্বংসযজ্ঞের একদম মহানায়ক আরেকজন। তিনিও যতদিন তৃণমূলে ছিলেন 2020 অবধি একবারে সিঙ্গুর আন্দোলন ঠিক আছে। আর যেই বিজেপিতে এখন গান গাইতে এসছেন এখন বলছেন না এটা ভয়ঙ্কর ভুল হয়েছে, মমতা কেন, তুমিও তো ছিলে। কাজেই এইসব রাজনৈতিক দলের নেতারা এরকম বলেন। এবং আমি আপনাকে পরিষ্কার বলছি, আপনি পরপর 3টে ঘটনা দেখুন। এই যে ওই আইপ্যাকে যে ইডি হানা হলো, আচ্ছা আপনি এই একটা যে নাটক এবং দুর্বল পরিকল্পনায় একটা চিত্রনাটক সাজানো হয়েছে। আপনি বলুন তো, ইডি রেড করছে দরজা জানলা সব খোলা রেখে, প্রতীকজনের বাড়িতে রেড করছে। তা সেখানে মমতা ব্যানার্জি পৌঁছে গেলেন, তিনি বিনা বাধায় ঢুকে গেলেন, ফাইল, ল্যাপটপ, ফোন সব কিছু নিয়ে বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে একদম বললেন আমি ওখানে আইপ্যাকের অফিসে যেখানে রেড হচ্ছে ওখানে যাচ্ছি, ওখানেও আমি সব নিয়ে আসবো, একদম ঘোষণা করে দিলেন। তা আমি ধরে নিলাম যে এই প্রতীক জৈনের বাড়িতে যে ইডি অফিসাররা তদন্ত করছিলেন বা রেড করেছিলেন তারা প্রস্তুত ছিলেন না। হঠাৎ মমতা ব্যানার্জি এই ডিজি ফিজি এসব নিয়ে ঢুকে পড়াতে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলেন, তাদের থেকে ওইসব ছিনিয়ে নিয়ে চলে এসছেন, ঠিক আছে। কিন্তু তিনি তো ওই প্রতীক জৈনের বাড়ি থেকে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন আজকে ডিজিটাল যুগ, মোবাইলের যুগ,
তা ইডির ওই যে সল্টলেকে যারা আইপ্যাকের অফিসে রেড করছিল তারা এই খবরটা পায়নি? তাহলে স্বাভাবিক কী হতো যে ওরা সঙ্গে সঙ্গে ওই ঘরটা সিল করে দেবে, তালা দিয়ে দেবে, দিয়ে আরও ব্যাপক সংখ্যায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী আনবে, তারপর রেড করবে। ওরাও কিন্তু ওখানে দরজা খুলে রেখে দিল এবং মমতা ব্যানার্জি ঢুকলেন, সব ফাইলপত্র লোপাট করে নিয়ে চলে এলেন। তা আজকে দেখুন ডিজি তিনি তো এই 31-এ রিটায়ার করবেন, কাজেই স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, কারণ সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং ও তার অবসর গ্রহণের পরে, মানে তার গায়ে আর কিছু লাগছে না। তো মমতা ব্যানার্জি বলছেন আমি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছিলাম। তা তৃণমূল নেত্রী হিসেবে তিনি যদি গিয়ে থাকেন তাহলে তার সঙ্গে তার বডিগার্ডরা থাকবে। তা ডিজি রাজীব কুমার, কলকাতার সিপি, বিধাননগরের সিপি বা অন্যান্য যে উচ্চপদস্থ আইএএস আইপিএস অফিসাররা গিয়েছিলেন তারা তো তার সিকিউরিটি নন, তারা তো তার বডিগার্ড নন, তাহলে তারা কেন গেলেন? এখন কেন্দ্রীয় সরকারের প্রথম কাজ কী ছিল? যে এই অফিসারগুলোকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করা, এই রাজীব কুমারের পেনশন আটকে দেওয়া এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করে তাদেরকে এক্সপেল করা, সার্ভিস থেকে বহিষ্কার করা এবং তাদের বিরুদ্ধে তাদের জেল জরিমানা করা, কারণ তারা ইডি এবং ইডির তদন্তে শুধু বাধা দেয়নি, সরকারি কাজে তারা বাধা দিয়েছে এবং তথ্য প্রমাণ তারা হাতিয়ে নিয়েছে, নষ্ট করেছে। এ তো একেবারে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হওয়ার মতো অপরাধ কেন্দ্রীয় সরকার করেনি। অর্থাৎ মমতা ব্যানার্জিকে একটা হিম্যান, সে একটা অতিমানব, এই ভাবমূর্তিটা গড়তে কিন্তু সাহায্য করেছে। আবার দেখুন এই টাটাদের কারখানায় স্থানীয় নেতারা এইরকমভাবে ঘোষণা করলেন। তা নরেন্দ্র মোদীজি কি জানতেন না যে স্থানীয় নেতারা, রাজ্যের নেতারা এরকম ব্যাপক ঘোষণা করেছে? উনি তো জানতেন, ওনার পিএমও তো ওনাকে এই ফিডব্যাক দিয়েছে। তারপরেও উনি এসে, এবং রাজ্য নেতারা যখন উনি এসেছেন, রাজ্য নেতারা যে বক্তব্য রাখছে সেখানে যে সিঙ্গুর সম্পর্কে এইসব কথা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন বলছেন, এটাও তো তিনি শুনেছেন নিজের কানে। শুধু তাই নয়, তিনি যখন আসছেন তখন তো ওই রাজ্য নেতারা তাকে তো ফিডব্যাক দিয়েছে যে আপনি এইগুলো বলবেন। রাজ্য নেতৃত্বের মানে যে পরামর্শ তারা দেয় সেইটা মেনেই তো কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন রাজ্যে বক্তব্য রাখেন। তাহলে নরেন্দ্র মোদী তো খুব ভালো করে জানতেন যে তার প্রদেশ নেতৃত্ব এইভাবে সিঙ্গুরে টাটার কারখানা বিজেপি করবে সরকারে এলে, এইটা ব্যাপকভাবে প্রচার করেছে, আমাকে অন্তত বলতে হবে। আর উনিও তো একটা প্যাথোলজিক্যাল লায়ার, ওনার মিথ্যে বলতে তো কোনো আপত্তি ছিল না, কারণ সরকার উনি খুব ভালো করে জানেন যে এখানে বিজেপি ক্ষমতায় আসবে না, বিজেপি তৃণমূলকে রাখবে, এটা উনি জানেন, কারণ এটাই ওনার লক্ষ্য। তা কাজেই সরকারে আসারও প্রশ্ন নেই বিজেপি। আর যদি আমি ধরেও নিই তর্কের খাতিরে হ্যাঁ বিজেপি ক্ষমতায় আসবে, তাতে নরেন্দ্র মোদী তো প্যাথোলজিক্যাল লায়ার। উনি যখন ক্ষমতায় আসেন তখন বললেন বছরে 2 কোটি করে চাকরি দেবো, বিদেশে যে সমস্ত কালো টাকা চলে গেছে সেগুলো ফিরিয়ে এনে প্রত্যেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 থেকে 20 লক্ষ টাকা দেবো, মূল্যবৃদ্ধি একেবারে শেষ করে দিয়ে জিনিসপত্রের দাম এমন জায়গায় যাবে যে সাধারণ মানুষ তাদের কোনো কষ্ট থাকবে না। তা কোনো কিছু কি আপনি দেখেছেন নাকি? এবং তারপর যখন ওই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে মোদিজি তো এইসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো এগুলো কিছু হলো না, তো অমিত শাহ অম্লান বদনে বলছেন আরে ওগুলো নির্বাচনী জুমলা ছিল। কাজেই মোদিজির পক্ষে মিথ্যাচারণ করা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এতে তো কোনো বাধা ছিল না। তো উনি তো মিথ্যাও প্রতিশ্রুতি দিতে পারতেন যে হ্যাঁ সিঙ্গুরে আমি করব, তা বা সিঙ্গুরে শিল্প স্থাপনের ব্যাপারে আমরা চিন্তা করছি, কিন্তু উনি তা করলেন না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এইটা যদি ঘোষণাটা করতেন তাহলে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির প্রতি কিন্তু একটা সমর্থনের হাওয়া আসতো, কারণ যাদের কর্মসংস্থান নেই তারা খড়কুটো ধরেও বাঁচতে চায়, তারা যদি জানতো যে হ্যাঁ সিঙ্গুরে কেন্দ্রীয় মানে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকার এখানে টাটাদের ফিরিয়ে এনে শিল্প করবে, তাহলে কিন্তু তারা উৎসাহিত হয়ে ভোট দিত। তো তারা কি সেটা করেনি তো, কারণ নরেন্দ্র মোদী ওই তাদের রাজ্য নেতৃত্বকে খুশি করার কোনো দায় তার নেই, তিনি মমতা ব্যানার্জিকেই খুশি করবেন। আপনি দেখুন না এই সার নিয়ে গত 19 তারিখে যে নাটকটা হলো, ওই 7 নম্বর ফর্ম জমা দিয়ে নিয়ে। আচ্ছা 7 নম্বর ফর্ম তো তারা আগে থেকেই জমা দিয়ে দিতে পারতেন, 7 নম্বর ফর্ম তো তারা অনলাইনেও জমা করতে পারতেন। তা 7 নম্বর ফর্মটাই 19 তারিখে জমা দেওয়ার জন্য বসে রইলেন কেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগেই বলেছিলেন যে বিজেপি যদি 7 নম্বর ফর্ম জমা দিয়ে আপত্তি জানাতে যায় মৃত ভোটার সম্পর্কে, তাহলে আপনারা ডিজে বাজাবেন। তা তৃণমূল যে ডিজে বাজাবে এটা তো বিজেপি জানতো, তাহলে 19 তারিখের আগে অনলাইনে সব জমা দিলেন না কেন? আপনাদেরই তো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন তো এখন কোনো নিরপেক্ষ সংস্থা নয়, কারণ নির্বাচন কমিশন মনোনয়ন করছেন, আগে ছিল প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, মাননীয় প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতা। কিন্তু মোদিজি তো আইন পাল্টে দিয়েছেন, এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর নেই, মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত একজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা। কাজেই 2:1 সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি তার পছন্দের, তার কৃতদাসদের, আমি শব্দচয়নে খুব সতর্ক থেকে বলছি, তার কৃতদাসদের ওই নির্বাচন কমিশনার নিয়োগ করেছে।
কাজেই তাদেরকে তো বিজেপি তারা অনলাইনে করলে তো একদম গ্রহণ হয়ে যাবে, তারা করলেন না কেন? অর্থাৎ একটা মক ফাইট দেখানো। এই যে বিজেপি আর তৃণমূলে, কালকে দেখুন খবরে কিন্তু ওই 19 তারিখে ওই একটাই জিনিস উঠছে। কাজেই সিঙ্গুরে শিল্প স্থাপনের ব্যাপারে বা পশ্চিমবাংলার উন্নয়নের ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ নয়, মানে উৎসাহী নয়, বরঞ্চ বিজেপি সার্বিকভাবে একটা বাঙালি বিরোধী পার্টি। আপনি দেখুন এই যে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে এই যে পরিযায়ী শ্রমিকদের উপর এরকম ভয়ঙ্কর আক্রমণ হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা অপরাধে, বাংলাদেশি সন্দেহে তাদের বাংলাদেশে পুশব্যাক পর্যন্ত করে দেওয়া হচ্ছে। একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, নোম্যান্স ল্যান্ডে একটা ফ্যামিলি দাঁড়িয়ে আছে, ওদিকে বাংলাদেশ বর্ডারের ফোর্স বলছে যে আপনারা এদিকে এলে গুলি করব, আর এদিকে বিএসএফ বলছে তোমরা এদিকে এলে আমরা গুলি করব। অথচ তারা ভারতীয় নাগরিক, তাদের আত্মীয় স্বজনরা ভারতীয় নাগরিক হওয়ার সমস্ত তথ্য প্রমাণ দিচ্ছেন। আবার এই সোনালী বিবিকে নিয়ে তো দীর্ঘ 6 মাস সে কী যন্ত্রণা ভোগ করলো, একজন অন্তঃসত্ত্বা মানুষ, আর সে কতটা যন্ত্রণা ভোগ করলো। আবার দেখুন একের পর এক ছেলেকে, পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যে নৃশংসভাবে পিটিয়ে মারা হচ্ছে। কয় সর্বভারতীয় বিজেপি কি সেই রাজ্যগুলোকে এই নির্দেশ দিচ্ছে যে না, ওরা পরিযায়ী শ্রমিক, ওরা গেছে, এ তো ভারতবর্ষের মধ্যেই আছে, তোমরা মারবে কেন, কেন তোমরা অত্যাচার করবে? করছে না তো। এই যে 100 দিনের কাজটা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ তৃণমূল দুর্নীতি করেছে, একদম ঘটনা, কিন্তু তৃণমূল দুর্নীতি করেছে, তুমি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কী করলে? কটা তৃণমূল নেতাকে তুমি জেলে পুরলে? তোমার তো ক্ষমতা ছিল, কারণ এটা কেন্দ্রীয় প্রকল্প, তুমি 100 দিনের কাজটা বন্ধ করে দিলে। ক্ষতি হলো কারা? 2022 থেকে আজ পর্যন্ত গরিব মানুষগুলো এই 100 দিনের কাজের সুযোগ পেল না। কাজেই বিজেপি 100% বাঙালি বিরোধী পার্টি। না হলে আপনি দেখলেন না অসমে ওই ও আমার সোনার বাংলা গাওয়ার জন্য অসমের কংগ্রেস নেতা বিধুভূষণ দাস এবং তার আরও কংগ্রেস সমর্থক নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্যতার দেশদ্রোহিতার মামলা এনে ফেললেন। আবার বঙ্কিমচন্দ্রকে কি কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলা হচ্ছে। আপনি দেখেছেন পশ্চিমবাংলার কোনো বিজেপি নেতা তার প্রতিবাদ করছেন? বিজেপি আদতে পশ্চিমবঙ্গ বিরোধী, বাঙালি বিদ্বেষী একটা পার্টি। তারা পশ্চিমবাংলায় কোনো 18টা এমপি নিয়ে, দিলীপ ঘোষ 18টা এমপি দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন মোদিকে, তা ওই 18টা এমপির একজনকেও পূর্ণমন্ত্রী করেননি, ওই হাফ প্যান্ট মন্ত্রী করিয়ে রেখেছেন। তা এর আগে আপনি দেখুন যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ মন্ত্রিসভা ছিল বা এনডিএ মন্ত্রিসভা ছিল, আমি বিশেষ করে এনডিএ মন্ত্রিসভার কথাই বলবো, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মন্ত্রিসভা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রী দিয়েছিলেন, এবং রেলমন্ত্রী থাকার সুবাদে তিনি একেবারে সুনামির কায়দায় প্রকল্প ঘোষণা করেছিলেন পশ্চিমবাংলায়, এবং নিজের একটা উন্নয়নমুখী ভাবমূর্তি তৈরি করেছিলেন। এই উদাহরণ তো বিজেপির কাছে ছিল। তাহলে তো এই যে 18 জন এমপি যখন ঘিসলেন, তার মধ্যে একজনকেও তো রেলমন্ত্রী করতে পারতেন, একজনকেও তো ইস্পাত মন্ত্রী করতে পারতেন, একটা ক্যাবিনেট মন্ত্রী একটা দুটো তো দিতে পারতেন, যিনি পশ্চিমবাংলার জন্য কিছু করার ক্ষমতা রাখেন। তাহলে তো এই মমতা ব্যানার্জি ঠিক যেভাবে কেন্দ্রীয় সরকারকে সমর্থনের বিনিময়ে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে বিভিন্ন প্রকল্পের সুনামি বইয়ে দিয়ে, তার অধিকাংশ প্রকল্পই হয়নি, সেটা অন্য কথা, কিন্তু প্রকল্প যখন ঘোষণা হচ্ছে, মানুষ তো তার উন্নয়নমুখী ভাবমূর্তিতে বিশ্বাস করছে, তো সেটা তো করতে পারতেন, করেননি। সেল, ভেল, রেল, এত কারখানা সিঙ্গুরেতে একটাও করতে পারতেন না। কাজেই বিজেপি কলকাতার, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উন্নয়নে আদৌ আগ্রহী নয়। কিন্তু ওই নাম কাউ আসতে একটা বলা হয়, নরেন্দ্র মোদী খুব স্বাভাবিকভাবেই তিনি বলেননি, কারণ তিনি মমতা ব্যানার্জিকে বিব্রত করতে চাননি।